ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, আমি সপ্তপর্ণী ফ্রম বায়োলাইফ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা সলভ করতে চলেছি এবিটি এর মাধ্যমিক টেস্ট পেপারের পেজ নাম্বার 463 এ যে লাইফ সায়েন্সের সেটটা রয়েছে তার 2 মার্কসের কোয়েশ্চেনগুলো। তো এই সেটের 1 মার্কের কোয়েশ্চেনের ভিডিওগুলো দেখতে হলে তোমরা আমি আমার ভিডিও লাস্টে আমার প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো মাধ্যমিক টেস্ট পেপার সলভিং 2024 এ। সেই প্লে লিস্ট থেকে তোমরা সমস্ত যতগুলো ডিস্ট্রিক্টের কোয়েশ্চেন রয়েছে এবিটি এর টেস্ট পেপারে লাইফ সায়েন্সের তাদের 1 মার্কসের এবং 2 মার্কসের ভিডিওগুলো কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না, কমেন্ট করো কেমন লাগছে ভিডিও, কোনো ডাউট থাকলে সেটাও কমেন্ট করে জানিও এবং অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং অবশ্যই চ্যানেলটাকে বেল বাটন প্রেস করে সাবস্ক্রাইব করে রেখো, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব তোমাদের মাধ্যমিকের আগে তোমরা তার নোটিফিকেশন সবার আগে পেতে পারো। তো চলো আর দেরি না করে কোয়েশ্চেন স্টার্ট করছি, কোয়েশ্চেন অ্যান্সার সেশন। ফার্স্ট কোয়েশ্চেন বলছে উদ্ভিদ হরমোন প্রাণী হরমোনের মধ্যে পার্থক্য লেখো। কি কি বৈশিষ্ট্য অনুযায়ী? রাসায়নিক প্রকৃতি, দেখো উদ্ভিদ হরমোন আইদার অম্ল বা ক্ষারীয় প্রকৃতির হয়, বাট প্রাণী হরমোন প্রোটিন জাতীয়, অ্যামাইনো অ্যাসিড প্রকৃতির, স্টেরয়েড প্রকৃতির ইত্যাদি প্রকৃতির হতে পারে। নেক্সট বলছে পরিবহনের প্রকৃতি অনুযায়ী, দেখো উদ্ভিদ হরমোন জেনারেলি কলা রসের মাধ্যমে ব্যাপন প্রক্রিয়ায় পরিবাহিত হয়, whereas প্রাণী হরমোন রক্ত বা লসিকার মাধ্যমে পরিবাহিত হয়, ঠিক আছে? তো এটার জন্য তোমরা ফলো করতে পারো সাঁতরার বইয়ের পেজ নাম্বার 12। নেক্সট বলছে মানব দেহের জনন গ্রন্থি থেকে হরমোন ক্ষরণে জিটিএইচ বা গোনাডোট্রফিন হরমোনের ভূমিকা লেখো। দুটি ভূমিকা লেখো। দেখো গোনাডোট্রফিন হরমোন অনেক প্রকারের হয়, 4 প্রকারের হয়, এলএইচ, এফএসএইচ, ঠিক আছে? তারপরে তোমাদের আইসিএসএইচ, এবং আরেকটি হয় আমাদের এলটিএইচ, ঠিক আছে? তার মধ্যে এলটিএইচ কোন রকম জনন গ্রন্থি থেকে কোনো হরমোনকে ক্ষরণ করায় না, ঠিক আছে? এটি দুগ্ধ উৎপাদনের সাথে রিলেটেড, প্রোল্যাকটিন। বাট এলএইচ কিসের সাথে রিলেটেড? এলএইচ জেনারেলি এলএইচ বা লিউটেনাইজিং হরমোন আমাদের ওভিউলেশন ঘটায়, ঠিক আছে? অর্থাৎ সেকেন্ডারি উসাইটের ওভিউলেশন ঘটায় ম্যাচিওর গ্রাফিয়ান ফলিকল থেকে, এবং এটি কর্পাস লুটিয়ামকে পরিণত হতে হেল্প করে এবং কর্পাস লুটিয়াম থেকে প্রোজেস্টেরন হরমোনের ক্ষরণ ঘটায়, ঠিক আছে? সো প্রোজেস্টেরন হরমোনের ক্ষরণে এটি সাহায্য করে। whereas এফএসএইচ বা ফলিকল স্টিমুলেটিং হরমোন কি করে? মেয়েদের যে ম্যাচিওর গ্রাফিয়ান ফলিকল সেখান থেকে ইস্ট্রোজেন ক্ষরণে সাহায্য করে। আইসিএসএইচ ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, এটি ছেলেদের ক্ষেত্রে ইন্টারস্টিশিয়াল সেলস অফ লিডিক বা লিডিক সেল থেকে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণে সাহায্য করে, ঠিক আছে? তো দুটো বলেছে, যে কোনো দুটো লিখলেই হবে এলএইচ, এফএসএইচ, আইসিএসএইচ এর মধ্যে। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। দেখো আচ্ছা, এটার জন্য তোমরা ফলো করতে পারো পেজ নাম্বার 14। নেক্সট কোয়েশ্চেন, পায়ে কাঁটা বিঁধে যাওয়া মাত্র পা উপরে উঠে আসার ঘটনাটি প্রতিবর্ত পথের মাধ্যমে দেখো। পায়ে কাঁটা বিঁধে যাওয়া, এখানে পায়ের যে চামড়া সেখানে যে রিসেপ্টর গুলি থাকে সেগুলি গ্রাহক অঙ্গ হিসেবে কাজ করছে। এবার সেই যে উদ্দীপনা সেটি সেন্সরি নিউরনের সাহায্যে আমাদের স্নায়ু কেন্দ্রে পৌঁছাচ্ছে। স্নায়ু কেন্দ্র বলতে সুষুম্না কাণ্ডে যে ধূসর বস্তু সেখানে পৌঁছাচ্ছে, এবং সেখানে অ্যাডজেস্টার নিউরন আমাদের যে গ্রাহক অঙ্গের যে উদ্দীপনা সেটিকে আমাদের কারক অঙ্গের জন্য আমাদের কিসে পরিণত করছে? আমাদের উদ্দীপনাকে আমাদের আজ্ঞাতে পরিণত করছে। তারপরে সেটি মোটর নিউরনের মাধ্যমে আমাদের আলটিমেটলি পায়ের পেশিতে এসে পৌঁছাচ্ছে। পায়ের পেশি হচ্ছে আমাদের কারক অঙ্গ, ঠিক আছে? তো অ্যারো অ্যারো করে তোমরা শব্দ ছকের মতো লিখে যাবে। নেক্সট বলছে দেখো, কোনো একজন মানুষ দূরের জিনিস স্পষ্ট দেখতে পেলেও কাছের জিনিস ভালোভাবে দেখতে পায় না। এ ধরনের সমস্যার কারণ এবং প্রতিকার কি হতে পারে লেখো। দেখো এই ধরনের সমস্যার কারণ হচ্ছে হাইপারমেট্রোপিয়া। এক্ষেত্রে কি হয়? এই হাইপারমেট্রোপিয়াতে যে ব্যক্তি রয়েছেন তার চোখের যে অক্ষিগোলকের সাইজ সেটা নর্মালের চেয়ে ছোট হয়ে যায়, ফলে যে প্রতিবিম্ব গঠিত হয় সেটি রেটিনার বাইরে তৈরি হয়। তো সেই রেটিনার বাইরে গঠিত প্রতিবিম্বকে রেটিনায় যদি ফেলতে হয় তাহলে আমাদেরকে উত্তল লেন্স ব্যবহার করতে হবে, ফলে প্রতিবিম্ব রেটিনার উপরে এসে পড়বে এবং এই সমস্যার প্রতিকার হতে পারে, ঠিক আছে? তো এটার জন্য তোমরা পেজ নাম্বার 34 ফলো করতে পারো।
নেক্সট বলছে দেখো কোষ বিভাজনে সেন্ট্রোজোম এবং মাইটোকন্ড্রিয়ার ভূমিকা কি। কোষ বিভাজনের সময় সেন্ট্রোজোমে যে সেন্ট্রিওল থাকে সেখান থেকে বেমতন্তু গঠিত হয় এবং এই বেমতন্তুই আমাদের ক্রোমোজোমের যে ক্রোম্যাটিড রয়েছে তার কাইনেটোকোরের সাথে যুক্ত হয় এবং ক্রোম্যাটিড দুটিকে দুটি মেরুর দিকে অ্যানাফেজ দশায় আলাদা করে নিয়ে যেতে সাহায্য করে এবং মাইটোকন্ড্রিয়া থেকে যে এটিপি উৎপাদন হয় সেটি এই পুরো কোষ বিভাজন পদ্ধতিতে শক্তি প্রদান করে থাকে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন বলছে দেখো মানব বিকাশের অন্তিম পর্যায়ে অর্থাৎ বার্ধক্য দশে দৃষ্টিশক্তি এবং অস্থি সংক্রান্ত দুটি পরিবর্তন লেখো। রিপিটেড কোয়েশ্চেন, এর আগের সেটেও আমরা পেয়েছি। বার্ধক্য দশায় দৃষ্টিশক্তি মানুষের কমতে থাকে, প্রেসবায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া ইত্যাদি নানা ধরনের সমস্যা দেখা যায়, দূরের এবং কাছের উভয় দৃষ্টি কমতে থাকে এবং অস্থিগুলি ধীরে ধীরে ভঙ্গুর হতে শুরু করে এবং বাতের সমস্যা ইত্যাদি সমস্যা দেখা দেয়। নেক্সট কোয়েশ্চেন বলছে একটি ফার্নের যৌনুক্রম পর্যায় চিত্রের মাধ্যমে দেখাও। এটা তো বলার কিছু নেই, এটার জন্য তোমরা ফলো করবে পেজ নাম্বার 64, সেখানে রেণুধর যৌনু এবং লিঙ্গধর যৌনু কিভাবে সাইকেলের মধ্যে চলছে সেটা তোমরা দেখাবে। রেণুধর যৌনুতে প্রথমে পরিণত রেণুধর উদ্ভিদ যেটা ডিপ্লয়েড 2n, সেখান থেকে যে রেণুস্থলী বা সোরাসের মধ্যে যে রেণু মাতৃকোষ থাকে 2n, সেটার থেকে কিভাবে রেণু তৈরি হচ্ছে অর্থাৎ হ্যাপ্লয়েড রেণু তৈরি বা স্পোর তৈরি হচ্ছে এবং লিঙ্গধর যৌনু শুরু হচ্ছে রেণুর থেকে তারপরে লিঙ্গধর দেহ তৈরি হচ্ছে যেটাও হ্যাপ্লয়েড, সেখান থেকে ডিম্বাণু শুক্রাণু তৈরি হচ্ছে এরাও হ্যাপ্লয়েড, তারপর ডিম্বাণু শুক্রাণু মিলিত হলে জাইগোট তৈরি হচ্ছে এবং জাইগোট হচ্ছে ডিপ্লয়েড, এখান থেকে আবার রেণুধর যৌনু শুরু হচ্ছে এবং জাইগোট থেকে প্রথমে অপরিণত রেণু উদ্ভিদ যেটা ডিপ্লয়েড, তার থেকে পরিণত রেণু উদ্ভিদ সেটাও ডিপ্লয়েড। ঠিক আছে, তো এইভাবে পুরো সাইকেলটা রেণুধর এবং লিঙ্গধর যৌনু, রেণুধর যৌনুটা হচ্ছে আমাদের ডিপ্লয়েড যৌনু এবং লিঙ্গধর যৌনুটা হ্যাপ্লয়েড যৌনু, সেটার একটা কন্টিনিউয়াস সাইকেল চলতে থাকছে, সেটা তোমরা ড্র করে দেবে সার্কেলের মাধ্যমে। নেক্সট বলছে সংকরায়ন প্রক্রিয়ায় কিভাবে প্রকট গুণ প্রকাশিত হয় তা একটি উদাহরণের সাহায্যে লেখো। দেখো সংকরায়ন প্রক্রিয়ায় প্রকট গুণ প্রকাশিত হওয়ার একটা সূত্র রয়েছে যেটাকে আমরা ল অফ ডমিনেন্স বা প্রকটতার সূত্র বলি। এই সূত্র অনুযায়ী দুটি বিপরীতধর্মী বিশুদ্ধ বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে যদি আমরা সংকরায়ন ঘটাই তাহলে প্রথম অপত্য যৌনুতে তার মধ্যে প্রকট বৈশিষ্ট্যটির বহিঃপ্রকাশ ঘটে। ঠিক আছে, তো দেখো এখানে কি হচ্ছে দুটি বিপরীত বৈশিষ্ট্য ধর্মী বিশুদ্ধ জীব। ঠিক আছে, তার মানে ক্যাপিটাল টি হচ্ছে বিশুদ্ধ লম্বা এবং তার সাথে আমি ক্রস ঘটালাম স্মল টি, ঠিক আছে, যেটা হচ্ছে বিশুদ্ধ বেটে, দুটো হচ্ছে বিপরীত ধর্মী বৈশিষ্ট্য এবং দুটোই বিশুদ্ধ বৈশিষ্ট্য। এদের মধ্যে আমি যখন ক্রস ঘটাচ্ছি তাহলে ফার্স্ট জেনারেশনে আমি পাচ্ছি ক্যাপিটাল টি স্মল টি, এটি হচ্ছে একটি সংকর প্রাণী, বাট এই জেনারেশনে আমরা দেখবো ক্যাপিটাল টি এর যে ক্যারেক্টার অর্থাৎ লম্বা ক্যারেক্টার সেটাই কিন্তু প্রকাশ পাচ্ছে, অর্থাৎ এখানে প্রকট গুণটি প্রকাশ পাচ্ছে, এটাই হচ্ছে আমাদের প্রকটতার সূত্র। ঠিক আছে, তো এটার জন্য তোমরা ফলো করতে পারো পেজ নাম্বার 81 এবং পানেট স্কোয়ারটা করে তোমরা দেখিয়ে দেবে। নেক্সট বলছে মানুষের জনগোষ্ঠীতে প্রকাশিত হয় এমন দুটি জিনগত রোগের নাম লেখো। তোমরা লিখতে পারো থ্যালাসেমিয়া যেটি একটি অটোজোমাল প্রচ্ছন্ন রোগ, হিমোফিলিয়া যেটি এক্স ক্রোমোজোম ঘটিত প্রচ্ছন্ন রোগ, কালার ব্লাইন্ডনেস বা বর্ণান্ধতা এক্স ক্রোমোজোম ঘটিত প্রচ্ছন্ন রোগ, যে কোনো দুটি লিখতে পারো। নেক্সট বলছে পায়রার বায়ুথলির অভিযোজনগত গুরুত্ব লেখো। এটার জন্য তোমরা ফলো করতে পারো পেজ নাম্বার 107। দেখো পায়রার ফুসফুসের সাথে 9টি বায়ুথলি যুক্ত থাকে যার মধ্যে অক্সিজেন গ্যাস থাকে। এই বায়ুথলিগুলো পায়রার শরীরকে হালকা করতে সাহায্য করে এবং যেটা পায়রাকে উড্ডয়নে সাহায্য করে। সেকেন্ড হচ্ছে এই যে পায়রার বায়ুথলির মধ্যে অক্সিজেন থাকে এই গ্যাসটি যখন পায়রা ওড়ে সে সময় শক্তি প্রদান করে এবং পায়রাকে ক্লান্ত হতেও দেয় না। তো এই দুটি হচ্ছে মেন গুরুত্ব। ঠিক আছে, নেক্সট যাচ্ছে দেখো মানুষের মেরুদণ্ডে এবং খাদ্যনালীতে অবস্থিত একটি করে নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো। নতুন কোয়েশ্চেন দিয়ে পেলাম আমরা একটা, মানুষের মেরুদণ্ডের যে কক্সিস সেটি হচ্ছে একটি নিষ্ক্রিয় অঙ্গ যেটি অ্যাকচুয়ালি বানরের লেজ থেকে তৈরি হয়েছে, বানরের ক্ষেত্রে সেটা অ্যাক্টিভ বাট মানুষের ক্ষেত্রে সেটা ইনঅ্যাক্টিভ বা নিষ্ক্রিয় অঙ্গ। খাদ্যনালীতে দেখো মানুষের খাদ্যনালীতে যে অ্যাপেন্ডিক্স থাকে সেটি একটি নিষ্ক্রিয় অঙ্গ যেটি গিনিপিগের সিকাম, গিনিপিগের ক্ষেত্রে ওটি কিন্তু সক্রিয়। ঠিক আছে, তো এটার জন্য তোমরা ফলো করতে পারো পেজ নাম্বার 104। নেক্সট বলছে ঘোড়ার বিবর্তনের ইতিহাসে 4টি প্রধান জীবাশ্মের নাম পূর্বপুরুষের নাম সময়ের পর্যায়ক্রমে লিখে রাখো। দেখো একদম প্রথমে এসেছিল ইওহিপ্পাস, দেন মেসোহিপ্পাস, দেন মেডিচিহিপ্পাস এবং অ্যাট লাস্ট এসেছিল আমাদের প্লায়োহিপ্পাস। ঠিক আছে, নেক্সট যাচ্ছি দেখো জীবজ নাইট্রোজেন আবদ্ধ, আচ্ছা এইটার জন্য তোমরা ফলো করতে পারো পেজ নাম্বার আচ্ছা পেজ নাম্বার আমি বলছি না, এটা তো নর্মাল খুবই ইজি কোয়েশ্চেন ছিল। নেক্সট বলছে জীবজ নাইট্রোজেন আবদ্ধকরণ
পদ্ধতিতে অংশগ্রহণকারী দুটি জীবাণুর নাম লেখো। পেজ নাম্বার 114তে তোমরা পাবে ক্লস্ট্রিডিয়াম এবং অ্যাজোটোব্যাক্টার। নেক্সট বলছে শব্দ দূষণ মানুষের উপর কি কি প্রভাব ফেলে লেখো। তো এটাও রিপিটেড কোয়েশ্চেন, এটার অ্যান্সার তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার 121-এ। শব্দ দূষণের ফলে মানুষের কানের সমস্যা দেখা দিতে পারে, যেমন 110 ডেসিবেলের শব্দ দীর্ঘদিন ধরে শুনলে বধিরতা হতে পারে, বা 160 ডেসিবেলের শব্দ হঠাৎ শুনলে কিন্তু কানের পর্দা ফেটে যেতে পারে। সেকেন্ড হচ্ছে এটি কিন্তু শব্দ দূষণ আমাদের হার্টের উপরে বা হৃৎপিণ্ডের উপরে প্রভাব ফেলে। হঠাৎ করে খুব জোরে আওয়াজ হলে সেটি কিন্তু আমাদের হৃদস্পন্দনকে বাড়িয়ে দিতে পারে বা অনিয়মিত করে দিতে পারে, আমাদের ব্লাড প্রেশার বাড়িয়ে দিতে পারে, এমনকি কখনো কখনো হার্ট অ্যাটাকও ঘটাতে পারে। ঠিক আছে, নেক্সট যাচ্ছি আমরা ইনসিটু এবং এক্সিটু সংরক্ষণের পার্থক্য লেখো। পার্থক্য তোমাদের সাঁতরার বইতে নেই, তোমাদেরকে নিজেদের বানিয়ে লিখতে হবে। আমি বলে দিচ্ছি সেটা। ইনসিটু সংরক্ষণ হচ্ছে যেখানে কোনো জীবকে, সেটি উদ্ভিদ হোক বা প্রাণী হোক, তার নিজস্ব বাসস্থানে সংরক্ষণ করা হয়, তাকে ইনসিটু সংরক্ষণ বলা হয়। অর্থাৎ পরিবেশের তার নিজস্ব বাসস্থানে সংরক্ষণ করা হলে তাকে ইনসিটু, ইন মানে ভিতরে, তাকে আমরা ইনসিটু সংরক্ষণ বলবো। এক্সিটু হচ্ছে যেখানে তার নিজের বাসস্থান সেই জীবটি, তার থেকে বাইরে নিয়ে গিয়ে কোথাও সংরক্ষণ করা হয়, এক্স মানে বাইরে, তখন তাকে আমরা এক্সিটু সংরক্ষণ বলি। সেকেন্ড হচ্ছে উদাহরণ দিয়ে তোমরা বলবে। ইনসিটু সংরক্ষণের উদাহরণ হলো যেমন অভয়ারণ্য, জাতীয় উদ্যান, ঠিক আছে, স্যাংচুয়ারি, এগুলি হচ্ছে আমাদের ইনসিটু সংরক্ষণের উদাহরণ। বাট এক্সিটু সংরক্ষণ বা বায়োস্ফিয়ার রিজার্ভও বলতে পারো। এক্সিটু সংরক্ষণের উদাহরণ হচ্ছে প্রাণীদের ক্ষেত্রে জুলজিক্যাল গার্ডেন বা জু, উদ্ভিদের ক্ষেত্রে বটানিক্যাল গার্ডেন, এছাড়া তোমার ক্রায়ো প্রিজার্ভেশন ইত্যাদি। ওকে, লাস্ট কোয়েশ্চনে যাচ্ছি। বলছে মানব সভ্যতার বিকাশে নিম্নলিখিত দুটি ক্ষেত্রে জীববৈচিত্র্যের ভূমিকা লেখো। অর্থনৈতিক গুরুত্ব বলেছে। দেখো, অর্থনৈতিক গুরুত্বতে তো অবশ্যই জীববৈচিত্র্যের ভূমিকা আছে। আমাদের যত বেশি জীববৈচিত্র্য হবে যে কোনো দেশে, সেই জীববৈচিত্র্যগুলিকে আমরা নানা রকম ভাবে বিদেশে এক্সপোর্ট করে আমরা কিন্তু তার থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। যেমন ধরো মধু, পার্ল, উল, ঠিক আছে, এগুলো বিভিন্ন ধরনের জীব থেকে পাওয়া আমাদের বিভিন্ন উপাদান, এগুলিকে আমরা কিন্তু বাইরের বাজারে বিক্রি করে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি এবং দেশের অর্থনীতিকে ভালো রাখতে পারি। নেক্সট হচ্ছে জলবায়ু নিয়ন্ত্রণ। দেখো, আমাদের যে উদ্ভিদরা রয়েছে তারা কিন্তু আমাদের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে, পরিবেশকে শীতল রাখে, বৃষ্টিপাত হতে সাহায্য করে, জলচক্রকে বজায় রাখে। ঠিক আছে, তো এভাবে উদ্ভিদরা কিন্তু আমাদের পরিবেশকে নিয়ন্ত্রণ করে রাখে, এবং গাছ কিন্তু দূষণ নিয়ন্ত্রণেও খুব ভালো হেল্প করে, এবং গাছ কেটে দিলে কিন্তু দূষণ বেড়ে যায়। তো এভাবেই কিন্তু জীব বৈচিত্র্য আমাদের জলবায়ুকেও নিয়ন্ত্রণ করে থাকছে। ঠিক আছে, তো এই ছিল আমাদের পেজ নাম্বার 463, টোটাল 17টা কোয়েশ্চেন 2 মার্কসের। আশা করি সবকটার অ্যান্সার তোমাদের আমি ভালোভাবে বুঝিয়ে বলতে পেরেছি। কোনো রকম ডাউট থাকলে নিচে কমেন্ট করে জানাতে ভুলো না, এবং অবশ্যই ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করো কেমন লাগলো ভিডিও, এবং অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে যখন আমি সাজেশন দেবো তোমাদেরকে লাইফ সায়েন্সের বা নতুন যে কোনো ভিডিও দেবো এক্সামের আগে, তখন কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি ভিডিও নোটিফিকেশন পেতে পারো এবং তাড়াতাড়ি ভিডিওটা দেখতে পারো, কারণ এক্সাম কিন্তু নকিং অন ইওর ডোর রাইট নাও। ওকে, এবং তোমাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমাকেও মোটিভেট করে তোমাদের জন্য রেগুলার ভিডিও নিয়ে আসতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাপি লার্নিং।